আজ 12ই এপ্রিল 2025 শনিবার। দেখুন ঝটপট 10টা খবরের সংক্ষিপ্তসার। চাকরি হারিয়েও কেন স্কুলে যাচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ? শিক্ষাকর্তাদের বিরুদ্ধে অবমাননার নোটিশ দিয়েছেন ববিতারা। শিক্ষাকর্তাদের নোটিশ দিয়েছেন মূল মামলাকারী ববিতা সরকার, শেতাবুদ্দিন, নাসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা এবং আব্দুল গনি আনসারি। এই ববিতার আবেদনেই প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছিল। এবার রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের রায়, চাকরি হারিয়েও বেশ কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মী এখনও স্কুলে যাচ্ছেন। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের 25,735 জনের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হয়েছে শিক্ষা দপ্তর এবং এসএসসির আধিকারিকদের। সেই নোটিশ দিয়েছেন এসএসসি মামলার মূল মামলাকারী ববিতা সরকার, শেতাবুদ্দিন, নাসরিন খাতুন, লক্ষ্মী তুঙ্গা এবং আব্দুল গনি আনসারি। তাদের হয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস। প্রসঙ্গত, এই ববিতার আবেদনে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছিল। সেই চাকরি পেয়েছিলেন ববিতা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনিও চাকরি হারিয়েছেন। সেই চাকরি পেয়েছেন শিলিগুড়ির অনামিকা রায়। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন সেই অনামিকাও। সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট বলেছে ওই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। সাদা ওএমআর সিট জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 জনের চাকরি যাওয়ার পরে সমস্যায় পড়ে রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো। অনেক স্কুলেই একের বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাছাড়া সুপ্রিম কোর্টের রায়ের পরে শিক্ষা দপ্তর সেই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি। ওই শিক্ষকদের স্কুলে যোগদানের বিষয়ে কোথাও স্পষ্টভাবে তাদের তরফে কিছু জানানো হয়নি। এর ফলে অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী স্কুলে যোগ দিয়েছিলেন। তার মধ্যে রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে স্থিতাবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তাদের আবেদন ছিল যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত যোগ্য চাকরিহারাদের চাকরিতে বহাল রাখা হোক। সেই আবহে স্কুলে যাচ্ছিলেন অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী। সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেন স্কুলে যাচ্ছেন তাই নিয়ে আইনি নোটিশ পেয়েছেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার, শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাদের নোটিশ দিয়েছেন মূল মামলাকারীদের আইনজীবীরা। 9ই এপ্রিল পাঠানো হয়েছিল নোটিশটা। চিঠিতে আরও বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে যেসব ওএমআর সিট রয়েছে সেগুলো যেন এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। দীর্ঘ 3 ঘন্টারও বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরে সরকারের উপরে কোট আনকোট ভরসা রাখছেন চাকরিহারা শিক্ষকরা। তবে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ্যে না আসা পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত হতে পারছেন না তারা। তাই অবস্থানের রাস্তা থেকে এখনই সরছেন না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ অবস্থান তুলে নিলেও শনিবার থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে বসার কথা তাঁদের। চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং 22 লক্ষের ওএমআর সিটের মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ রাস্তা থেকে অবস্থান প্রত্যাহার করবেন না তারা। শিক্ষকরা আরও জানিয়েছেন শুধুমাত্র কলকাতার গান্ধী মূর্তির পাদদেশেই নয়, আগামী 16ই এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরেও চলবে অবস্থান। তাতে অংশ নেবেন অন্তত 150 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা।
নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে গতকাল শুক্রবারও রাজ্য জুড়ে আন্দোলন অব্যাহত থেকেছে। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ অব্যাহত থেকেছে গতকাল শুক্রবারও। এদিন কলকাতায় মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়েছিল। ওয়াকফ আইনের বিরোধিতা করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পার্ক সার্কাসে মিছিল করেছেন গতকাল। প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার আমতলা বারুইপুর রোডে এবং মুর্শিদাবাদের একাংশে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগামী 26শে এপ্রিল ব্রিগেডে সভার ডাক দিয়েছে। এদিন আমতলায় বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। তার জন্য আমতলা বারুইপুর রোড যখন ভিড়ে ঠিক করছে তখন পুলিশের একটা গাড়ি ভিড়ে আটকে পড়ে। সেই গাড়িতে এক আসামি ছিল বলে দাবি করা হয়, তাই হর্ন দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে চেয়েছিলেন পুলিশের গাড়ির চালক। তাতেই মিছিলের একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠে। গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন বেলা 3টে থেকে 4:30 পর্যন্ত কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল আমতলার আশপাশের রাস্তাগুলো। ডায়মন্ড হারবার পুলিশ জেলা জানিয়েছে ঘটনায় কেউ আহত হয়নি। ভাঙচুর যারা করেছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং সুতিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওয়াকফ আইন বিরোধী কর্মসূচি ঘিরে। জাতীয় সড়কের উপর সাজুর মোড় এবং ডাকবাংলো মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। প্রথমে পুলিশ তাদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করার চেষ্টা করে, তাতে কাজ না হয় বল প্রয়োগ করতে বাধ্য হয় পুলিশ। তখন এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত সন্ধ্যায় বিএসএফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সতর্কতামূলক অবস্থা হিসেবে 5টা ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। শামশেরগঞ্জে পুলিশ ট্রাফিক গার্ডের অফিসে ভাঙচুর চলে। 2 পুলিশ অফিসারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন বলেও অভিযোগ। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলের দিকে সুতিতে গুলি চলেছে বলে খবর, যদিও পুলিশ এই ঘটনার কথা অস্বীকার করেছে। কলকাতায় এদিন এই সংক্রান্ত একাধিক কর্মসূচি থাকলেও কোথাও কোনো অশান্তি বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। নারকেলডাঙ্গা থেকে রাজাবাজার হয়ে শিয়ালদা পর্যন্ত মানববন্ধন হয়। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রতিবাদ চলতে থাকে। প্রায় আধ ঘন্টা চলে সেই কর্মসূচি। কিছুক্ষণের জন্য রাজাবাজার মোড়ে যানজট হয়। মানববন্ধন শেষ হতেই উদ্যোক্তাদের তরফে বারবার ঘোষণা করা হচ্ছিল যে কেউ যেন রাস্তা অবরোধ না করে। কর্মসূচি শেষ হয়ে গিয়েছে। এদিন দুপুরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পার্ক সার্কাস 7 পয়েন্ট অবরোধ করেন। সেখান থেকে মা উড়ালপোলের দিকে যেতে চান তারা, তবে পুলিশের সঙ্গে কথাবার্তার পর তারা ফিরে যান। এই সব কারণে বেশ কিছুক্ষণ পার্ক সার্কাস অবরুদ্ধ হয়েছিল। উত্তর 24 পরগনার বসিরহাট থানার অন্তর্গত রামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একই ইস্যুতে সভার ডাক দেওয়া হয়েছিল। বাদুড়িয়াতেও নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় বিশাল মিছিল হয়। কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ চলে। জগদ্দল থানায় তুমুল বিক্ষোভ হয়েছে। এর ফলে থানার সামনে ঘোষপাড়া রোড বন্ধ হয়ে যায়। বনগাঁ শহরেও মিছিল হয়েছে। ওয়াকফ আইন সংশোধনীর বিরোধিতায় গত কয়েকদিন ধরে অশান্ত মুর্শিদাবাদের কিছু এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। এই নিয়ে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের প্রধান। হিংসা গুন্ডামি বরদাস্ত করবে না পুলিশ, প্রয়োজনে কঠোর পদক্ষেপ করতেও পিছপা হবে না। শনিবার সাংবাদিক বৈঠকে রাজীব কুমার বলেছেন, মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব, তাই যেখানে যতটুকু প্রয়োজন পুলিশ পদক্ষেপ করেছে, কিন্তু পুলিশের সংযমকে দুর্বলতা হিসাবে দেখবেন না। প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ করবে পুলিশ। পাশাপাশি গুজব নিয়েও মানুষকে সতর্ক করেছেন রাজ্য পুলিশের প্রধান। চেয়েছেন সাধারণ মানুষের সহযোগিতা। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের কথায় গুজব তৈরির কারখানা চালানো হচ্ছে, সবাই সতর্ক থাকুন। জাভেদ শামীম জানিয়েছেন এ পর্যন্ত মোট 118 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াকফ আইন নিয়ে বাংলার একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। কোথাও কোথাও তা হিংসাত্মক আকারও নিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে সমাজ মাধ্যমে ওয়াকফ আইনের বদলে নাম না ধরে সেই আইন বলে পোস্ট করে তিনি জানিয়েছেন, সেই আইনকে রাজ্য সরকার সমর্থন করে না, বাংলায় তা বলবৎ হবে না। তাহলে হিংসা কেন?
প্রশাসক মমতা এও স্পষ্ট করে দিয়েছেন, হিংসায় যারা উস্কানি দিচ্ছে তাদের কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী তার এক্স পোস্টে ওয়াকফ আইনের নাম না ধরে লিখেছেন, সেই আইনটা কিন্তু আমরা করিনি, আইনটা কেন্দ্রীয় সরকার করেছে, তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে সহৃদয়তা, সভ্যতা এবং সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন, এই আমার আবেদন। সুপ্রিম কোর্টের বেনজির রায়, কোনো বিল নিয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপালের তরফে যেসব বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠানো হচ্ছে সেগুলোকে নিয়ে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। গত মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্যপালের বিচারাধীন বিষয়গুলোতে সম্মতি স্থগিত রাখার সিদ্ধান্ত বাতিল করে শীর্ষ আদালত এই বেনজির রায় দিয়েছে। শুক্রবার সেই রায়ের আদেশ জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। তামিলনাড়ু মামলার রায় প্রদানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি JB পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, সংবিধানের 201 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন বিচার বিভাগের পর্যালোচনার আওতাধীন। 201 অনুচ্ছেদ অনুসারে যখন কোনো রাজ্যপাল যদি কোনো বিলে সই না করে রেখে দেন, তখন রাষ্ট্রপতি ঘোষণা করবেন যে হয় তিনি বিলটাতে সম্মতি দেবেন অথবা সম্মতি প্রত্যাহার করবেন। তবে সংবিধানে কোনো সময়সীমার উল্লেখ নেই। সুপ্রিম কোর্ট বলেছে, রাষ্ট্রপতির কোনো বিল আটকে রাখার ক্ষমতা নেই, হয় তাকে সম্মতি দিতে হবে অথবা জানাতে হবে কোথায় সংযোজন করতে হবে। শীর্ষ আদালত আরও বলেছে, আইনের অধীনে কোনো ক্ষমতা প্রয়োগের জন্য কোনো সময়সীমা নির্ধারিত করা নেই, তারপরেও একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রয়োগ করা উচিত। 201 নম্বর অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগকে আইনের এই সাধারণ নীতি থেকে মুক্ত বলা যাবে না। 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, 3 মাসের বেশি বিলম্বের ক্ষেত্রে উপযুক্ত কারণগুলো দর্শাতে হবে এবং সংশ্লিষ্ট রাজ্যকে জানাতে হবে। আদালত আরও বলেছে, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে রাজ্যগুলো আদালতের দ্বারস্থ হতে পারবে। বাংলাদেশের শাহবাগ এলাকায় আজ শনিবার দুপুরে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে মানুষের ঢল নেমেছিল। বাংলাদেশের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে গণজমায়েত কর্মসূচি মার্চ ফর গাজা। আজ শনিবার বেলা 3টের কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। গণজমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছে। সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতাদের উপস্থিত হতে দেখা গিয়েছে। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটা ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। এর আগে সকাল থেকেই মার্চ ফর গাজা গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। শাহবাগ এবং আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর এবং শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়। তেজগাঁও এবং খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা যায়। গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে চিঠি দেওয়া 1000 সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া প্রায় 1000 রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার 10 এপ্রিল দেশটার সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের বিমান বাহিনীর শত শত রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য একটা খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ পরিচালিত বলে উল্লেখ করেছেন। তারা আরও লিখেছেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মাধ্যমেই কেবল এর সমাধান হতে পারে। চিঠি দেওয়ার বিষয়টাকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল জামির গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে যারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। ইরানের সঙ্গে বাণিজ্যে সম্পর্ক থাকার কারণে ভারতীয় নাগরিক এবং তার
4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। তথ্যসূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ভারতীয় ব্যবসায়ী ও তাঁর মালিকানাধীন 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যালয়ের তথ্য অনুসারে ভারতীয় নাগরিক যুগবিন্দর সিং ব্রার একাধিক শিপিং কোম্পানির মালিক। এই সব কোম্পানিতে সব মিলে প্রায় 30টা জাহাজ আছে। এর অনেকগুলোই ইরানের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ব্রারের পাশাপাশি তার মালিকানাধীন যে 4টে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো ভারত ভিত্তিক গ্লোবাল ট্যাঙ্কার্স, বি&পি সলিউশন এবং আরব আমিরাত ভিত্তিক প্রাইম ট্যাঙ্কার্স ও গ্লোরি ইন্টারন্যাশনাল। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান পদক্ষেপের অংশ হিসাবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমন চাপ প্রয়োগের অংশ হিসাবে 3 মাসের কম সময়ের মধ্যে ইরানি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে 5 দফায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের তেল বাণিজ্যের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রচারণা শুরুর আগেও কয়েকটা ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যেমন গত অক্টোবরে ভারত ভিত্তিক গাব্বারো শিপ সার্ভিসেসকে ইরানি তেল পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগস্ট এবং সেপ্টেম্বরে রাশিয়ার আর্কটিক LNG 2 প্রকল্প থেকে LNG পরিবহনে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র ভারতের নিবন্ধিত 3 শিপিং সংস্থাকে নিষেধাজ্ঞা দেয়। প্রকল্পটা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছে। উদাহরণ হিসাবে বলা যায়, গত ফেব্রুয়ারিতে OFAC এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর বিভিন্ন দেশের 30-এর বেশি ব্যক্তি এবং বিভিন্ন জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে ভারত ভিত্তিক 4টে প্রতিষ্ঠান আছে। গত মার্চে ইরান থেকে বিপুল পরিমাণ তেল কেনা এবং প্রক্রিয়াজাতকরণের অভিযোগে একটা চীনা শোধনাগারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম মেয়াদ 2018 সাল থেকে বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে আছে শোধনাগারটা। ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনই দেশটার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি তাদের প্রচণ্ড অসন্তোষের দিক দিয়ে এক বিন্দুতে উপনীত হয়েছেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয় দেশের নেতারাই চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্টের পদ থেকে জেলেনস্কি সরে যান। গত 19শে ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে ইউক্রেনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, যেখানে সামরিক শাসন চলছে এবং বলতে কষ্ট লাগছে যে জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছে। ইউক্রেনের সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী সামরিক শাসন চলাকালে নির্বাচন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা রয়েছে এবং যুদ্ধ চলাকালে নির্বাচন করা প্রায় অসম্ভব। এর 5 দিন পর পুতিন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানান। রুশ প্রেসিডেন্ট বলেছেন, আসলে তার অর্থাৎ জেলেনস্কির কত শতাংশ জনসমর্থন আছে সেটা বড় কথা নয়, তা 4% হোক বা যাই হোক, গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তার জনপ্রিয়তা তার সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর তুলনায় ঠিক অর্ধেক। রুশ প্রেসিডেন্ট জেলেনস্কির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে ইউক্রেনের সাবেক শীর্ষ জেনারেল ভ্যালেরি ঝালঝুনির দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন। এই জেনারেলকে গত বছর চাকরিচ্যুত করেছিলেন ভলোদিমির জেলেনস্কি। একদম শেষে আরেকবার বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর, আড়ালে থেকে যাওয়া খবর, রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।